সিনেক্স ডেটা সায়েন্টিস্ট হিসেবে ছিলাম। কারেন্ট আমি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি কমপ্লিট করেছি এবং আপকামিং পিএইচডি স্টুডেন্ট এবং এজ ইন্টেলিজেন্স ল্যাবের সুপারভাইজার। সো আমার রিসার্চ এরিয়া হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, টাইম সিরিজ মডেল এবং ওয়ার্ল্ড মডেল, কারেন্টলি যেটা নতুন ট্রেন্ডিং টপিক। এবং আমাদের এই ল্যাব, আমি একটু ইন্টারাপ্ট করি। জি শিওর। ভাই আমাদের ল্যাবে আরো আসলে কিছু স্টুডেন্ট জয়েন করার কথা, তো আমরা যদি কাইন্ডলি আর 3টা মিনিট একটু ওয়েট করতাম। আর যেহেতু ভাই ইন্ট্রোডাক্টরি সেশন, মানে আমাদের সাইড থেকেও আর কি একটু কথা বলার ছিল আর কি, যদি আপনার অনুমতি পাই আর কি। জি শিওর শিওর। থ্যাংক ইউ। ওকে ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা অলরেডি জয়েন করছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, প্লাস ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই টাইমলি জয়েন করছেন। তো অলরেডি যারা ল্যাবে জয়েন আছেন তারা তো আশা করি মেইলের থ্রুতে ক্লাস লিংক পাইছেন। পাশাপাশি হচ্ছে অনেকেই ইন্টারেস্ট শো করছিলেন যেন আমাদের ওরিয়েন্টেশন সেশনটা আপনারা করতে চাচ্ছেন, আপনাদেরকেও আমরা মেইল করছি আমাদের ক্লাস লিংক। মেইনলি আপনাদের পার্সোনাল কিছু কোয়েরি ছিল, এই ল্যাব সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই ল্যাবটা আপনার সাথে অ্যালাইন করবে কিনা, আর এছাড়াও এই ল্যাবের বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে হয়তো আপনাদের পার্সোনাল কিছু কোয়েরি ছিল। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আজকে ওরিয়েন্টেশন সেশন, আপনারা অবশ্যই আপনাদের যত ধরনের প্রশ্ন আছে এগুলা চেষ্টা করবেন আজকে ক্লিয়ার হওয়ার জন্য। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ল্যাবটাতে জয়েন হবেন, আমি একদম ফার্স্ট ক্লাসই বলে দিচ্ছি এই জিনিসটা, যারা ল্যাবটাতে জয়েন হবেন চেষ্টা করবেন একদম ফার্স্ট টু লাস্ট থাকার জন্য। অনেকেই দেখা যায় আমরা আসলে অনেক ফ্যান্টাসি থেকে বা কিউরিসিটি থেকে জয়েন করি, পরে 1 মাস 2 মাস যাওয়ার পরে আমাদের মোটিভেশন হারাই ফেলি বা ওই ইচ্ছাটা চলে যায়, আমরা আসলে ল্যাবটা পরবর্তীতে উইদাউট এনি রিজন আর কন্টিনিউ করি না। তখন আসলে একটা মানে কমন এক্সকিউজ দেখাই দিই যে ভাই টাইম ম্যানেজ করতে পারতেছি না। তো ওই জায়গাতে পরে আসবো, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনার একদম ফুল মানে ওই রকম মোটিভেশন বা ডেডিকেশন না থাকে যে আমি একদম টিল এন্ড পর্যন্ত এই লেভেল থাকবো, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনার ল্যাবটাতে জয়েন করবেন না। যারাই জয়েন করবেন আপনারা কাইন্ডলি এতটুকু ইচ্ছা রাখবেন যে আমি ফার্স্ট টু লাস্ট থাকবো, দেখি এটা কতটুকু হয়। যদি আমি আপনাদেরকে এনশিওর করতেছি, যদি আপনি রিসার্চটা না শিখতে পারেন অথবা পেপার পাবলিকেশন পর্যন্ত না যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে আমাদেরকে ব্লেম করেন। কিন্তু আপনারা অবশ্যই যারা থাকবেন তারা একদম লাস্ট পর্যন্ত ল্যাবগুলা কন্টিনিউ করবেন, না হলে আসলে আপনার কোনো আউটপুট আসবে না এখান থেকে। আপনি 2 মাস থাকলেন, 3 মাস থাকলেন, এরপর চলে গেলেন, দেখা গেল যে আপনার জন্য পুরো একটা গ্রুপ ক্ষতিগ্রস্ত হবে। হয়তোবা সুপারভাইজার আপনাকে কোনো একটা গ্রুপে অ্যালাইন করে দিবে, পরবর্তীতে আপনাদেরকে একটা টপিকও দিয়ে দিল, এখন আপনার কাজ শুরু করছেন, আপনার ভালো লাগতেছে না, সেজন্য আপনি চলে গেলেন, এখন আপনার পুরো গ্রুপটা তো ক্ষতিগ্রস্ত হইলো। এখন পুরো গ্রুপ যদি ক্ষতিগ্রস্ত হয়, ওইখান থেকে
আর দেখা গেল যে ওদেরকে আবার নতুন করে গাইড করা লাগবে বা নতুন করে আরেকজনকে অ্যাসাইন করা লাগলো, মানে সবকিছু কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে হঠাৎ করে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমি মানে একদম ফার্স্ট ক্লাসে বলতেছি, একদম যারাই জয়েন করবেন এতটুকু মেন্টালিটি রাখবেন যে আমি ফার্স্ট টু লাস্ট অবশ্যই 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 থাকবো। আচ্ছা, এখন আপনি যখন ল্যাবে থাকবেন তো সেক্ষেত্রে আমি আসলে আমাদের রিসার্চ বাডির যে পিছনে একটু জার্নি ওইটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, তাহলে বুঝতে পারবেন যে আমরা রিসার্চ বাডি প্ল্যাটফর্মটা কেন ডেভেলপ করছি, কেনই বা কাজ শুরু করছি। তো আমরা যারা রিসার্চ বাডি এই প্ল্যানটা আসছে মিলে আমরা যখন আন্ডারগ্রেডে ছিলাম তখন থিসিসের কাজ শুরু করি। তো আমরা প্রথম চিন্তা করি যে রিসার্চের জার্নিটা যখন আমরা শুরু করি মেনলি দুইটা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করি, যে একটা হচ্ছে আমি কার সাথে রিসার্চ করব, আর একটা হচ্ছে আমি কি নিয়ে রিসার্চ করব। আমার মনে হয় বাংলাদেশের 90% কেস আসলে এটাই থাকে যারা রিসার্চের জার্নি শুরু করি প্রথম দিকে, যে আমি কার সাথে রিসার্চ করব আর কি নিয়ে রিসার্চ করব। তো ওই প্রবলেমটা যখন আমরা ফেস করি তখন আমরা আমাদের কিছু ফ্রেন্ডের সাথেও কথা বলি যে ওদেরও এরকম প্রবলেম হচ্ছে কিনা, তখন সবাই আসলে আমাদের সাথে এগ্রি করে। তখন আমরা চিন্তা করি বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার যে এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো এই ক্ষেত্রে ওই টার্গেটটা নিয়ে মেনলি আমরা রিসার্চ বাডি কাজ শুরু করি। ব্যাকএন্ডে আসলে আমরা 1-1.5 বছর কাজ করি। পরবর্তীতে 2025 সালের মার্চ মাসের 15 তারিখে আমরা অফিসিয়ালি আমাদের রিসার্চ বাডির কার্যক্রম শুরু করি, যেখানে আমাদের রিসার্চ বাডির মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ কালচার আমরা ক্রিয়েট করব, যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে গাইডেন্স পাবে, তারা রিসার্চ শিখবে, রিসার্চ শিখতে শিখতে তারা পাবলিকেশন পর্যন্ত যাবে। এখন আপনাদের এই লেভেলের যিনি সুপারভাইজার আছে আপনারা চাইলে উনাকে জিজ্ঞাসা করতে পারেন যে উনাদের সময়, আমার মনে হয় না ওনাদের সময় করে বাংলাদেশে এমন কোন প্ল্যাটফর্ম আছে। ওয়ার্ল্ড ওয়াইডও আমরা অ্যানালাইসিস করছি, এরকম আমাদের যে মোটিভ ওই মোটিভে আসলে কোনো প্ল্যাটফর্ম নাই। তো ওই জায়গা থেকে আপনারা লাকি বলতে পারেন যে এই জায়গাতে আসলে যে প্রবলেমটা সবাই ইনিশিয়ালি ফেস করে ওই প্রবলেমটা আর আপনাদের ফেস করা লাগতেছে না, আপনারা ডিরেক্ট সলিউশনটাই পেয়ে গেছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা যে মিশনটা নিয়ে আসলে কাজ শুরু করছি ওইখানে আপনারা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবেন। আচ্ছা, এখন যে কথাটা আমি বলছি যে আপনি একদম বিগিনার স্টেজ থেকে গাইডেন্স পাবেন, তবে এখানে তো বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আছে, লাইক কেউ এখনো রিসার্চে তেমন কিছু জানে না, আবার কেউ আছেন যে হ্যাঁ রিসার্চ পেপার পড়তে জানি, আমি মোটামুটি লেখালেখিও জানি, গ্যাপ বের করতে পারি, সামারি লিখতে জানি, মোটামুটি আইডিয়া আছে। আবার অনেকে আছেন যাদের একটা দুইটা পাবলিকেশন অলরেডি হয়েও গেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কে আসলে কোন স্টেজে আছেন ওই জিনিসটা অবশ্যই সুপারভাইজারের সাথে শেয়ার করবেন, যে ভাইয়া আমি একদম বিগিনারে, আমি কিছুই জানি না, অথবা আমি খুব ভালো জানি। আপনি যতটুকু জানেন ওই জিনিসটা সুপারভাইজারের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা আসলে মানে সুপারভাইজারের সাথে শেয়ার করতে চায় না। এখন দেখেন ভাই, এটা তো আমাদের একটা ওপেন প্ল্যাটফর্ম, এটা এমন না যে আপনার একাডেমিকের সাথে রিলেটেড। এখন আপনি এখানে একটা ফি দিয়ে জয়েন হয়েছেন, এখন জয়েন হওয়ার পরে আপনি যদি সুপারভাইজারের সাথে আলটিমেটলি শেয়ারই না করতে পারলেন তাহলে তো এই পেমেন্টটা করা আপনার জন্য কোনো লাভ হইলো না। এখানে আপনি আপনার ল্যাব রিলেটেড, আপনার রিসার্চ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন সুপারভাইজারের সাথে অবশ্যই শেয়ার করতে পারবেন। এটা হোক না সিলি কোনো প্রশ্ন, এটা কোনো সমস্যা না, আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন, কারণ আরেকজন যেটা জানে ওইটা আমি নাও জানতে পারি। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো ধরনের ল্যাব রিলেটেড প্রশ্ন হোক আপনারা করতে দ্বিধাবোধ করবেন না। আরেকটা যে প্রবলেম আমরা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা কেন জানি ল্যাবে জয়েন হওয়ার পর আর সুপারভাইজারের সাথে কোঅপারেট করে না। এখন দেখেন আমরা এমনিতে অনলাইনে এই সেশনগুলো করতেছি, ভার্চুয়াল ল্যাব যেহেতু, এইখানে আপনারা যদি সুপারভাইজারের সাথে কোঅপারেট না করেন, ওনার এই সেশনটাকে আরো যদি ইন্টারেস্টিং করে না তুলেন, সেক্ষেত্রে কিন্তু মানে আলটিমেটলি কোনো লাভ হবে না, খুব বোর ফিল হবে, আলটিমেটলি মোটিভেশন হারাইতে থাকবেন আস্তে আস্তে। এখন আপনার যদি কখনো মনে হয় যে না আমি আস্তে আস্তে এই মানে মোটিভেশনটা হারাই ফেলতেছি, আমি রিসার্চ করতে আর আগ্রহ পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি সুপারভাইজারের সাথে কথা বলেন যে ভাই আপনি কিভাবে আপনার আন্ডারগ্রেড লাইফে এই জিনিসগুলো হ্যান্ডেল করছেন, আমি তো ভাই ডিপ্রেশনে চলে যাচ্ছি, যে কিভাবে কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না। তো আপনি যখন শেয়ার করবেন অবশ্যই আশা করি সুপারভাইজার এন্ড থেকেও একটা গাইডেন্স পাবেন। আচ্ছা, আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমরা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বলি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেমে ভুগি। এখন দেখেন আমাদের এই ল্যাবগুলার, শুধু এই ল্যাবের কথা বলতেছি না, আমাদের সবগুলো ল্যাবের কথাই বলতেছি ওভারঅল, যারা সুপারভাইজার হিসেবে আছেন ওনাদের নিজেদের পিএইচডি রিলেটেড কাজ থাকে, ওনাদের এক্সট্রা প্রফেশনাল কাজ থাকে, একাডেমিক লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে, পার্সোনাল লাইফ আছে, ওভারঅল সবকিছু কিন্তু ডান করে ওনারা আপনাদের জন্য টাইমটা বের করে আনতেছে।
এখন সুপারভাইজার যদি এত কিছু করার পরও টাইমটা বের করে আনতে পারে, এজ এ আমি লার্নার, আমি শিখতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি, আমার কি উচিত না টাইমটা আরো বেশি বের করে আনা সুপারভাইজারের চেয়ে? এখন উনি গাইড করতেছে আপনাদের মতো এরকম 20-30 জনকে। এখন আপনি একজন যদি না নিতে পারেন, জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল না? এখন চেষ্টা করবেন অবশ্যই যে কোনো ভাবে টাইমটা ম্যানেজ করার জন্য। আর এটার জন্য আপনারা চাইলে সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন যে ভাই আপনি কিভাবে আপনার আন্ডারগ্রেড লাইফে টার্ম ফাইনাল, ক্লাস টেস্ট, এত কিছুর মধ্যেও টাইমটা বের করে আনছেন, রিসার্চে দিচ্ছেন, আমাদের সাথেও শেয়ার করেন আপনার এই রিসার্চের জার্নিটা, যেন আমরাও ওইভাবে টাইমটা বের করে এনে আমাদের রিসার্চ অ্যাক্টিভিটিসে দিতে পারি। তো আশা করি সেক্ষেত্রে আপনারা ভালো একটা সাজেশন পাবেন। আর আমরা আমাদের সাইড থেকে বলি যে উইকলি একটা সেশন, মান্থলি 4টা সেশন প্রোভাইড করা হবে, তবে এই জিনিসটা ডিপেন্ড করতেছে স্টুডেন্ট প্লাস সুপারভাইজারের উপর। এখন দেখা গেল যে আপনার কোনো একটা টাস্ক আজকে সুপারভাইজার আপনাকে অ্যাসাইন করে দিল, লাইক আজকে হচ্ছে মেবি ফ্রাইডে। আচ্ছা, ফ্রাইডে ধরেন আপনাকে কোনো একটা টাস্ক দিল সুপারভাইজার, এখন আপনার ওই কাজটা সোমবার মঙ্গলবারের মধ্যে শেষ হয়ে গেছে। এখন আপনি কি বসে থাকবেন যে নেক্সট ফ্রাইডে আসবে তখনই আমি সুপারভাইজারের সাথে এগুলো শেয়ার করবো? অবশ্যই না। আপনার যদি আগে শেষ হয়ে যায়, আপনি টাস্ক সাবমিট করে সুপারভাইজারকে অ্যাপে নক দেন যে ভাই আমার আপনি যে টাস্কটা দিছিলেন ওটা তো শেষ হয়ে গেছে, আমার পরবর্তী করণীয়টা কি হবে? সেই ক্ষেত্রে দেখবেন আমরা যে একটা টাইম বলি যে পেপার ড্রাফট রেডি হতে মোটামুটি 6 মাসের মতো একটা সময় লাগে, তো তখন দেখবেন যে আপনার টাইম অনেক আগাই গেছে, আপনি 4-5 মাসে শেষ করে ফেলতেছেন। আর আপনি যদি সুপারভাইজারকে ওইভাবে হেল্প না করেন সেক্ষেত্রে দেখবেন 8 মাস 10 মাসও কিন্তু চলে যাচ্ছে। এরকম কিন্তু সিনারিও আছে, দেখা গেছে একই লেভেল কোন একটা গ্রুপ 4-5 মাসে শেষ করে ফেলছে কাজ, আবার ওই লেভেলেরই আরেকটা গ্রুপ 8-10 মাসও শেষ করতে পারে না। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে মানে সর্বোচ্চ লেভেলের ডেডিকেশনটা শো করার জন্য। আমরা ভাই আমি আপনাদেরকে মানে একদম অনেস্টলি বলতেছি, আমরা শুধুমাত্র আপনাদের সাইড থেকে ডেডিকেশনটা এক্সপেক্ট করি। আপনারা যদি সুপারভাইজারকে আপনাদের সর্বোচ্চ ডেডিকেশনটা শো করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনারা খুব দ্রুত রিসার্চ শিখে পাবলিকেশন পর্যন্ত পৌঁছে যেতে পারতেছেন। এরকম কিন্তু আমাদের মানে খুব সুন্দর এক্সাম্পল আছে, আমাদের ল্যাবে এইরকম স্টুডেন্টও আছে। আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট করতেছি না, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এক ভাই উনি রিসার্চ নিয়ে কিছুই জানতেন না। আমরা জানি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি গুলার সিনারিওটা কিরকম, ওই জায়গা থেকে উনি অলরেডি আমাদের রিসার্চ বাড়ির থ্রুতে 3টা ল্যাব থেকে 3টা পেপার পাবলিশ করছে। তো যেখানে উনি কিছুই জানতো না, উনি 1 বছরের ব্যবধানে 3টা পেপার পাবলিশ করছে, প্লাস উনি এখনো আমাদের 2-3টা ল্যাবে জয়েন আছে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি একটু পেশেন্স রাখবেন, ধৈর্য রাখবেন, আর ওই ডেডিকেশনটা শো করবেন। আমরা বিশ্বাস করি আপনারাও খুব দ্রুততম সময়ে পেপার কিভাবে কি করে রিসার্চটা শিখে দেন পাবলিকেশন পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর আরেকটা যে জিনিস আপনারা হয়তো বা জানেন, বর্তমানে আমাদের রিসার্চ বাডি ক্রস রেফারেন্সের মেম্বারশিপ পাইছে। তো যারা হচ্ছে আমরা জানি পেপার গুলাতে একটা ডিওআই নাম্বার থাকে, ওই ডিওআই নাম্বার প্রোভাইড করে। তো আমরা মনে হয় বাংলাদেশেই প্রথম যারা এজ এ পাবলিশার হিসেবে কাজ করব, তো মানে ডিওআই নাম্বার প্রোভাইড করে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই অপরচুনিটিটাও কিন্তু আপনারা ইন ফিউচারে পাবেন। এজ এ পাবলিশার হিসেবে খুব শীঘ্রই রিসার্চ বাডি মানে অ্যানাউন্স করবে, কাজ শুরু করবে হয়তো অক্টোবর বা নভেম্বর মাস থেকে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই একটু চেষ্টা করেন অ্যাক্টিভলি আমাদের ল্যাবগুলোতে কানেক্ট থাকার জন্য, সুপারভাইজারকে সর্বোচ্চ লেভেলে কোঅপারেট করার জন্য, ক্লাসগুলোকে আরো বেশি ইন্টারেক্টিভ করার জন্য। তো মোটামুটি আপনাদের সাথে এই কথাগুলা আমাদের সাইড থেকে শেয়ার করা উচিত ছিল বলে আসলে শেয়ার করছি। ও আরেকটা যে জিনিস, অনেক আমরা রিসেন্টলি 1-2টা ল্যাবে এরকম 2-1 জন স্টুডেন্ট পাইছি যারা কি করছে 3-4 মাস ল্যাবে কন্টিনিউ করছিলেন, দেন তারা একটা টপিক পাওয়ার পর ওইটা যখন মানে বেসটা পেয়ে গেছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে, ওনারা কি করছিলেন আলাদা একজন ওরা নিজেরা 3-4 জন মিলে আলাদা করে কাজ শুরু করে দিচ্ছিলেন আরেকজন বড় ভাইকে ধরে। তো আমাদের সাইড থেকে কিন্তু কেউ যদি এইরকম টপিক চুরি করে আলাদা কোথাও গিয়ে কাজ করার মেন্টালিটিও রাখেন, আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখি রিসার্চ বাডি একটা রেজিস্টার্ড কোম্পানি। আপনারা যদি এরকম করেন আমাদের রেজুলেশনে কিন্তু আছে এই জিনিসটা, আমরা আপনাদের এগেইনস্টে কপিরাইট ক্লেম করতে পারবো, যেটা আপনার রিসার্চ ক্যারিয়ারটাকে আসলে ধ্বংস করে দেওয়ার জন্য এনাফ। তো ওই জায়গা থেকে আমরা আশা রাখি আমাদের ল্যাবগুলোতে যারা জয়েন করবে তারা এরকম কোনো মেন্টালিটি রাখে না। প্লাস
আরেকটা যে প্রবলেম আমরা ইদানিং না, এটা একদম প্রথম থেকে পাচ্ছি, কিছু স্টুডেন্টের মেন্টালিটি এরকম থাকে যে আমি যখন ল্যাবগুলোতে জয়েন হব, সুপারভাইজার সব কাজ করবে, উনি ডাটা কালেক্ট করবে, উনি সিমুলেশন করবে, উনি পেপার লিখবে, ফাইনালি যখন সাবমিশনের টাইম আসবে উনি আমাকে ফার্স্ট অথর হিসেবে দিয়ে দিবে, আর আমার কোনো কাজ করা লাগবে না, আমি শুধু মান্থলি একটা ওই যে 1,000 টাকা পে করবো, শেষ। ভাই আমি আপনাদেরকে বলি, আপনারা যদি 6 মাস না 1 বছর লেবে কানেক্ট থাকেন বাট আপনারা পেপারে কোনো প্রকার কন্ট্রিবিউশন নাই, সেই ক্ষেত্রে আপনি সুপারভাইজারদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই আপনারা কাইন্ডলি ওনাদের নাম পেপারে দিবেন না। ওনারা মাস কি মাস জয়েন থাকুক, যারা কন্ট্রিবিউশন রাখবে অবশ্যই ওনাদের নাম থাকবে পেপারে, আর যার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি হবে অবশ্যই উনি মানে ফার্স্ট অথরটা ডিজার্ভ করে আর কি। তো ওই জায়গা থেকে কন্ট্রিবিউশনের উপর বেস করে কাইন্ডলি অথরশিপটা দিবেন, আর কারো কন্ট্রিবিউশন না থাকলে ওনাকে অথরশিপটা দিবেন না। তো মোটামুটি এই জিনিসপাতিগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস সবচেয়ে বেশি স্টুডেন্ট জয়েন থাকে প্রথম দিকে জয়েন থাকে, না হলে শেষের দিকে বললে হয়তো, শেষের দিকে দেখা যায় অনেকেই ঘুমাই যায় অথবা অনেকেই ল্যাব থেকে চলে যায়, ইন্টারেস্ট হারাই ফেলি একদম প্রথম দিনই। তো এই জন্য আসলে প্রথমেই একদম শেয়ার করলাম। আমি দুঃখিত যে ভাই শুরু করে দিছিলেন সেশনটা, বাট আমি ওই জায়গাতে পজ করছি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভাইয়ের পরিচয়টা আমি দেইনি, কারণ অলরেডি হয়তো ভাই শুরু করছিল পরিচয়টা দেয়া। আশা করি ভাই আপনি আপনি যে জায়গাতে আমি আপনাকে ইন্টারাপ্ট করছিলাম ওই জায়গা থেকে আবার শুরু করে দিতে পারেন আর কি। আমি এক্সট্রিমলি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, অনেকগুলা ইনফরমেটিভ কথা বলার জন্য। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এবং ভাইয়া যে টপিকগুলো বললেন বা কথাগুলো বললেন সেগুলো কিন্তু আপনারা সামনে ফেস করবেন বা সামনে দেখবেন, ঠিক আছে? এগুলো খুব কমন। ওকে, তো তাহলে আমরা শুরু করি, এবং আমি আবারও রিসার্চ পার্টিকে থ্যাংক ইউ দিতে চাই এরকম চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এটা অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে আমরা খুব ভালো মানের কিছু পাবলিকেশন বা রিসার্চ এই প্ল্যাটফর্মে করতে পারবো। ওকে, সো আসসালামু আলাইকুম, আমি শাহনাজ হায়দার ফ্রম এজ ইন্টেলিজেন্স ল্যাব। আর আমার সম্পর্কে ডিটেল একটু কিছুটা বলেছিলাম, আমি আবার রিপিট করছি। আমি হচ্ছে মেশিন লার্নিং এবং এআই ইনস্ট্রাক্টর এট কোয়ান্ট্রপিং। আমি প্রিভিয়াসলি সিনেক্স এআইতে ছিলাম, একটা রিমোট ফিনটেক স্টার্টআপ, সেখানে আমি ডেটা সায়েন্টিস্ট হিসেবে ছিলাম। আমি ইউএসটিসি থেকে গ্রাজুয়েট, সো আই এম নট ফ্রম বুয়েট চুয়েট। ওকে, সো আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট করেছি, এবং আমি আপকামিং পিএইচডি স্টুডেন্ট এইচ ইন্টেলিজেন্স ল্যাবে এখন সুপারভাইজার। আমার রিসার্চ এরিয়া বা ইন্টারেস্ট গুলো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, টাইম সিরিজ মডেল এবং ওয়ার্ল্ড মডেল। এবং আমি একটা টাইম সিরিজ ফাউন্ডেশন মডেলও তৈরি করেছিলাম, যেটা আমার আন্ডারগ্র্যাড থিসিসে ছিল, এবং মোস্ট প্রবাবলি সেটা ট্রিপল এআইতে বা পাবলিশ হবে। এবং আমাদের এজ ইন্টেলিজেন্স ল্যাবের মূল ফোকাস হচ্ছে স্মল ল্যাঙ্গুয়েজ মডেল বা এসএলএম যেগুলোকে বলা হয়। লো রিসোর্স ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে এসএলএম রান করতে পারি, সেটা লো রিসোর্স ডিভাইস, অর্থাৎ আপনি একটা ফোনে কিংবা একটা লো পাওয়ার কম্পিউটারে কিভাবে আপনি ক্লাউড ছাড়া, ইন্টারনেট ছাড়া, জিপিইউ ছাড়া স্মল ল্যাঙ্গুয়েজ মডেল রান করবেন, এবং সেটা বাংলার জন্য অপটিমাইজড হবে। ওকে, সো আমার কারেন্টলি মোটামুটি 15টা পাবলিকেশন আছে, এবং সাইটেশন আজকে 41। গতকালকেও 38 ছিল, আলহামদুলিল্লাহ আজকে একটা জাম্প হয়েছে ক্লাসে দিনে। আর আমি মূলত রিসার্চ শুরু করি বিএসসি সেকেন্ড ইয়ারে। আমার যে একদম ভার্সিটির শুরু থেকে খুব রিসার্চ ইন্টারেস্ট ছিল বা রিসার্চ করব এরকম একটা কিছু ছিল না। আমি প্রাইমারি ছিল যে হয়তো ওয়েব ডেভেলপমেন্টে যাব বা সিস্টেম ইঞ্জিনিয়ারিং দিকে যাব, এবং পরবর্তীতে একটা হ্যাকাথনে মেশিন লার্নিং অ্যাপ্লাই করার মাধ্যমে আমার মেশিন লার্নিং হাতে খড়ি পায়, এবং তখন থেকে অ্যাকচুয়ালি রিসার্চ কেরিয়ার শুরু হয়, এবং আলহামদুলিল্লাহ এখনো অ্যাক্টিভলি রিসার্চ করছি। আমাদের এজ ইন্টেলিজেন্স ল্যাব মূলত কাজ করবে লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে, এবং বাংলার বিভিন্ন ডায়ালেক্ট নিয়ে। আমরা চাচ্ছি একটা এফিসিয়েন্ট এজ অপটিমাইজ স্মল ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার জন্য। কারণ আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিছু পার্ট, এই পার্টে প্রায় 230 থেকে 250 মিলিয়ন মানুষ বাংলায় কথা বলে। ওকে, সো এটা একটা লার্জ নাম্বার, কিন্তু বাংলার জন্য সেভাবে আমাদের এনএলপি বা ল্যাঙ্গুয়েজে ওরকম টুলস নেই, বা ওরকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। হ্যাঁ, বাংলা এনএলপি নিয়ে অনেক কাজ হচ্ছে, এবং বাংলাদেশের বুয়েট এনএলপি টিম ওনারাও অনেক কাজ করছে। আপনারা বাংলা বার্ড নাম শুনছেন, তো ওনারা অনেক কাজ করেছে, বাট
দেখা যাচ্ছে যে সেগুলা আর পরবর্তীতে ইউজ হচ্ছে না বা সেগুলা পরবর্তীতে আপডেট হচ্ছে না, এবং অন্য যারা পরবর্তী এনএলপি নিয়ে কাজ করছে দেখা যাচ্ছে ওনারা ওই টুলস গুলা দিয়ে জাস্ট ডিটেকশন, ক্লাসিফিকেশন এই জাতীয় কাজ করছেন। তো কোনো কাজে ছোট না, তবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আরো বেশি ফোকাস করা উচিত, কারণ আমাদের বাংলা যে ল্যাঙ্গুয়েজ কর্পাস সেটা কিন্তু অনেক ছোট। আপনারা যদি কারেন্ট জিপিটি 5, জিপিটি 5.5 মোস্ট প্রবাবলি এখন চলে আসছে, তো 5.5 এর যে ট্রেনিং কর্পাস সেখানে বাংলার প্রেজেন্স কিন্তু অনেক কম, লাইক 0.1% চেয়ে কম। ক্যান ইউ ইমাজিন? তারপর কিন্তু মোটামুটি বাংলা আমরা যদি প্রম্পট দিই বা টেক্সট লিখি সেটা রেসপন্স দেয়, বাট সেই বাংলা রেসপন্সের মধ্যেও কিছুটা দেখবেন একটা বাংলাদেশের ভাইব বা বাংলাদেশের টোনটা নেই। কারণ হচ্ছে বেশিরভাগ টিম মেম্বার ওনারা ইন্ডিয়ান সাইডের, তো ওনাদের কাছে ওই সাইডে ডাটা আছে এবং আপনি মডেলকে যেরকম ডাটা দিবেন মডেল সেরকমই রেসপন্স করবে। আর আমাদের বাংলা সাপোর্টেড যে মডেলগুলো আছে, আমরা ফ্রন্টিয়ার মডেলগুলো বাদে, ঠিক আছে, আপনি জিপিটি, ক্লড, তারপর গ্রক, ঠিক আছে, প্রোপ্রাইটারি মডেলগুলো বাদে আমরা যদি ওপেন সোর্স মডেলের কথা চিন্তা করি, দ্যাটস ডিপসিক, কিমি, কোয়েন, এগুলো বাংলা সাপোর্ট করে, বাট সেগুলো বাংলা সাপোর্টের মধ্যেও লিমিটেশন আছে। ইভেন আপনি ফ্রন্টিয়ার ল্যাব জিপিটির বাংলা সাপোর্টেও লিমিটেশন আছে, সেটা লিমিটেশনটা আমি পরে কথা বলবো, এবং অনেক ফান্ডামেন্টাল প্রবলেম আছে। এখন আপনি প্রশ্ন পারে যে আমরা স্মল ল্যাঙ্গুয়েজ মডেল কেন তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে, আমরা কি ডিপসিক, কিমির মতো মডেল তৈরি করে ফেলবো, মানে ট্রিলিয়ন প্যারামিটার মডেল তৈরি করে ফেলবো? অ্যান্সারটা না, আমরা চাচ্ছি স্মল ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করতে। স্মল, আরো স্পেসিফিকলি বলি, স্মল রিজনিং ল্যাঙ্গুয়েজ মডেল, যেগুলো হয়তো 1 বিলিয়ন প্যারামিটার, 2 বিলিয়ন প্যারামিটার, ম্যাক্স 4 বিলিয়ন প্যারামিটার হবে, যেটা অ্যাকচুয়ালি চাইলে আপনি কোলাব প্রোতেও ট্রেন করতে পারবেন। কিন্তু এটা করে আমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে মডেলগুলো ইউজ করতে পারি, এবং ফ্রন্টিয়ার ল্যাব আপনারা যদি লেটেস্ট নিউজ দেখে থাকেন তাহলে জানবেন যে ইউনাইটেড স্টেটস রিসেন্টলি ফেবেল 5 না, অ্যাকচুয়ালি মিথিওস 5, সেই মডেলটাকে ওনারা ব্লক করে দিয়েছিল কয়েকদিনের জন্য, যে শুধুমাত্র ইউএস সিটিজেন ছাড়া কেউ ইউজ করতে পারবে না। পরবর্তীতে সেটা একটা সেফ ভার্সন ফেবেল 5 রিলিজ হয়, এবং সেই মডেলগুলো যদি আপনি ইউজ করেন, তারা যেই ওয়েতে কারেন্টলি জিনিসগুলো প্রসেস করতেছে, অর্থাৎ আপনি যদি তাদের ইনফারেন্স বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তা করেন, ওনারা কিন্তু এখনো লস করতেছে। ফ্রন্টিয়ার ল্যাব কোনোটা কিন্তু এখনো প্রফিটে নাই। গত বছর বলতে গত ফ্যাসকাল ইয়ারে $800 বিলিয়ন, প্রায় $800 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারে। ওকে, বাট ক্যান ইউ গেস, ওকে আপনারা একটু রেসপন্স করবেন, ক্যান ইউ গেস যে গত ফ্যাসকাল ইয়ারে ফ্রন্টিয়ার ল্যাব সবগুলো, ওকে, ওপেন এআই, অ্যানথ্রপিক, এক্সএআই, ওকে, সবার রেভিনিউ কত ছিল? প্রফিটও না, রেভিনিউ। ক্যান এনিওয়ান গেস? আপনারা চ্যাটে গেস করতে পারেন বা আপনি মাইক অন করে বলতে পারেন। জাস্ট একটা গেস করেন, এটা তার এক্সাম না, ঠিক আছে, যে আপনাকে রাইট হইতে হবে। স্যার 1 বিলিয়ন। 1 বিলিয়নের চেয়ে একটু বেশি, 800 বিলিয়ন যেহেতু ওনারা ইনভেস্ট করছে, 1 বিলিয়নের চেয়ে একটু বেশি। মোর দেন ট্রিলিয়ন? ডেফিনেটলি না। 2.5 বিলিয়ন? না, একটু বেশি। 8 বিলিয়ন। 8 বিলিয়ন? না, আরো বেশি। ওকে, সো আমি বলি সেটা হচ্ছে মোটামুটি 40 বিলিয়নের মতো। ওকে, সো আপনি চিন্তা করেন 800 বিলিয়ন অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে 40 বিলিয়ন, প্রফিটও না কিন্তু রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে তার কতটুকু অপারেটিং হয়েছে বা কাস্টমার থেকে কত টাকা আসছে। তার মানে ওনারা যদি ব্রেক ইভেনে যেতে চায়, ঠিক আছে, মানে মূলধন উঠাইতে চায়, সেক্ষেত্রে ওনাদের 20x রেভিনিউ জেনারেট করতে হবে। ওকে, সেটা জেনারেট এখন ওনারা আজকে করুক বা নেক্সট ইয়ারে করুক বা 5 বছর পরে করুক, ওনারা এটাতে এক সময় করতে হবে, কারণ টাকাটা গুলো তো ইনভেস্টররা ইনভেস্ট করেছে, ঠিক আছে, ইনভেস্টর তো লস করার জন্য ইনভেস্ট করেনি। তখন ওনারা যেটা করবে সেটা হচ্ছে ইদার আপনার মডেল প্রাইস ওনারা বাড়িয়ে দিবে, অর্থাৎ আপনি যে মডেলগুলো এখন ফ্রিতে ইউজ করেন সেগুলো আপনাকে পে করে করতে হবে এবং অনেকটা বেশি পে করতে হবে, অথবা ওনারা খুব স্মল কিছু মডেল যেগুলো মানে রান করতে খুব একটা বেশি কষ্ট না, এরকম মডেল ওনারা দিবে।
তখন আমাদের বাংলা নেটিভ স্পিকার যারা আছে, আমরা যদি বাংলাতে এনএলপি অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই বা এলএলএম বেসড কিছু তৈরি করতে চাই, সেটা অনেকটা কস্টলি হয়ে যাবে, এবং আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে সেটা বেয়ার করা কিন্তু অনেকটা কষ্ট। ওকে, সো এই জন্য মূলত স্মল ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করা, এবং স্মল ল্যাঙ্গুয়েজ মডেল যে আজকে কালকে বললে হয়ে যাবে এমনটা না, আমাদের ধীরে ধীরে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে। এই জন্য আমাদের ফার্স্ট যে ইস্যুগুলো সেগুলো হচ্ছে টোকেনাইজেশন ঠিক করতে হবে, দেন এটা এমবেডিং লেয়ার ঠিক করতে হবে, দেন আমরা স্মল ল্যাঙ্গুয়েজ মডেল বা রিজনিং মডেলে যেতে পারবো। টোকেনাইজেশনের যে প্রবলেম সেটা হচ্ছে, আপনারা কি নোটিস করেছেন যখন আপনি বাংলায় প্রম্পট দেন, ওকে, তখন রেসপন্স যখন বাংলায় আসে, ইংলিশের তুলনায় বাংলা কিন্তু কিছু স্লো আসে। আপনারা কি জিনিসটা নোটিস করেছেন? যদি এখন রিসেন্ট জেমিনাইতে এটা কম বোঝা যায়, ওনার একটা ট্রিক ইউজ করতেছে, বাট আপনারা কি প্রিভিয়াসলি নোটিস করেছেন যে বাংলা কিছুটা আস্তে আস্তে রেসপন্স আসে? Yes, sir. জি, Okay. একটু থিংকিং এই এর মূল সমস্যা আর কারণটা, কি। হ্যাঁ, থিঙ্কিং এও সময় নেয়, ইভেন রেসপন্স করতেও বেশি সময় নেয়। এর কারণ হচ্ছে বাংলা একটা শব্দকে অনেকগুলো ছোট ছোট ভাগে ওরা ভাগ করে ফেলে, ঠিক আছে, এটাকে টোকেনাইজেশন বলে। বাট এই টোকেনাইজেশনটা একটা আপনাকে মিডল গ্রাউন্ডে যেতে হয়, যাতে আপনার সম্পূর্ণ ওয়ার্ড আবার টোকেনাইজ না হয়ে যায়, আবার যাতে একদম প্রতিটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার না হয়ে যায়। সো মোটামুটি একটা মিডল গ্রাউন্ডে যেতে হয় বা অপটিমাইজ করতে হয়। এই অপটিমাইজেশনটা প্রাইমারিলি ইংলিশের জন্য করা হয়ে থাকে। এর কারণ হচ্ছে মডেলের বেঞ্চমার্ক যেটা আছে, ঠিক আছে, মাঝে মাঝে আপনার নিউজ আসে না যে ক্লড বা জিপিটি এটাকে বিট করে ফেলছে, সাইবার সিকিউরিটি বেঞ্চমার্কে বিট করে ফেলছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেঞ্চমার্কে বিট করে ফেলছে। ওকে, অনেকগুলো বেঞ্চমার্ক ডাটাসেট আছে। এই বেঞ্চমার্ক ডাটাসেট সবগুলো অ্যাকচুয়ালি ইংলিশে করেন। ওকে, এবং মডেল বের হওয়ার পর মডেলের যে রিভিউ হয়, ওখানে ওনারা বা ওপেন সোর্স মডেলের ক্ষেত্রে যে রিভিউ হয়, সেখানে মানুষ প্রায় সময় জাজ করা ট্রাই করে যে টোকেন পার সেকেন্ডে কত টোকেন জেনারেট হচ্ছে, সেই ক্যালকুলেশন কিন্তু প্রাইমারি ইংলিশে করা হয়। এলএলএম ল্যাব বা আমাদের রিসার্চ ল্যাব, তারা সবসময় ইংলিশের জন্য অপটিমাইজ করে। ওকে, এবং মোটামুটি ওয়ার্ল্ডের সব জায়গায় ইংলিশ ইউজ হয়, সেই জন্য ঠিক আছে। বাট আমাদের বাংলায় বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা কমিউনিকেট করি অনলাইনে, তো আমাদের এলএলএম এর ইউজ কেসে এটা কিন্তু অনেকটা কস্টলি হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি সবচেয়ে ভালো মডেল, লাইক হয়তো গতকালকে রাতে রিলিজ হয়েছে কিমি K3, ওকে, কিমি K3 এটা ডেফিনেটলি অ্যানথ্রপিকের চেয়ে সস্তা এবং জিপিটির চেয়ে সস্তা। তো সেখানে 1 মিলিয়ন টোকেনের জন্য আপনাকে $15 খরচ করতে হয়। ওকে, সেম মানে যেটা ইংলিশ আসতেছে, সেম রেসপন্স যদি আপনি বাংলায় করতে চান, তার জন্য আপনাকে 3.63 টাইমস বেশি টাকা পে করতে হবে। অর্থাৎ যে রেসপন্স আপনি $15 পাইতেন, সেটা আপনাকে $45 চেয়ে বেশি বা $50 চেয়ে বেশি খরচ করতে হবে। ওকে, এবং এই জিনিসটাকে বলা হয় টোকেনাইজেশন ট্যাক্স। স্পেশালি নন ল্যাটিন স্ক্রিপ্ট, যেগুলো আমরা বাংলা যে স্ক্রিপ্টে লিখি সেটাকে বলা হয় নন ল্যাটিন স্ক্রিপ্ট। ওকে, এবং ইংলিশ, জার্মান ওগুলো হচ্ছে ল্যাটিন স্ক্রিপ্ট। তো নন ল্যাটিন স্ক্রিপ্টে এই সমস্যাটা খুব বেশি। তো এই জন্য কিছুদিন আগে আমি একটা বেঞ্চমার্ক করেছিলাম, সেটা হচ্ছে GPT-2 এবং GPT-4 এর যে টোকেনাইজার, যেমন GPT-5 এ মনে হয় GPT-4 এর টোকেনাইজার ইউজ করতেছে, সেই টোকেনাইজার দিয়ে আমরা সেম কর্পাসে আমরা আমাদের একটা টোকেনাইজার তৈরি করেছিলাম এবং আমরা বেঞ্চমার্ক করলাম। বেঞ্চমার্ক করার পর আমাদের বাংলা অপটিমাইজড যে টোকেনাইজার, সেটার কম্প্রেশন রেশিও অন্য GPT-2 এর চেয়ে 3.63 টাইমস বেশি ছিল। ওকে, এবং আমাদের এভারেজ ওয়ার্ড পার টোকেন ছিল 2.3, কিন্তু আপনি GPT-2 তে যদি দেখেন সেটা হচ্ছে 13, GPT-4 এ 8। ওকে, আমরা যদি আমাদের এই ফ্রন্টিয়ার ল্যাব গুলো, ওরা তো মোটামুটি সব ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করার জন্য করে, সো ওদের কাজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করলে হচ্ছে, সেখানে অপটিমাইজেশন খুব একটা ব্যাপার নেই। বাট আমাদের তো অ্যাকচুয়ালি যখন আমরা ইউজ করি, আমাদের যে এলএলএম, সেখানে অ্যাকচুয়ালি জাপানিজ ওয়ার্ডের প্রয়োজন নেই, সেখানে ফার্সি ওয়ার্ডের প্রয়োজন নেই, এখানে আমরা বাংলায় কথা বলি। এই যে ওয়ার্ড গুলো যদি বা এই ক্যারেক্টার গুলো যদি আমরা বাদ দিয়ে দিই, এই সব ভাষার ওয়ার্ড যদি আমরা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা খুব অপটিমাইজড একটা বাংলা টোকেনাইজার পাই। বিশ্ববিদ্যালয় একটা শব্দ, আমাদের বাংলা যে টোকেনাইজার, সেখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা টোকেন, বাট জিপিটি এটাকে 18টা ভাগে ভাগ করে। ক্যান ইউ ইমাজিন যে বিশ্ববিদ্যালয় শব্দটাকে 18টা ভাগে 18টা টোকেনে ভাগ করা হচ্ছে। ওকে, একই রকম গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ, উল্লেখযোগ্য ভাবে এটাকে 22 ভাগে ভাগ করা হচ্ছে। ট্রান্সফর্মারকে 15 ভাগে ভাগ করা হচ্ছে, GPT-2 তে 26 ভাগে ভাগ করা হচ্ছে। বাট আমাদের অপটিমাইজড ওয়েতে গেলে আমাদের সেটা
একটা টোকেন, 2টা টোকেন, 4টা টোকেন, 5টা টোকেন এরকম হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কস্ট প্রায় 30 মানে আপ টু, যদি আমরা বলি যে আপ টু 30 টাইমস আমরা কিন্তু কম কস্টে এলএলএম রান করতে পারছি। অর্থাৎ যেটা যদি ইংলিশ আপনার $30 খরচ হতো, আপনি সেটা $1 বাংলায় করতে পারছেন। ওকে, সো দ্যাটস হোয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের টেকনোলজিতে এখন আমরা ওইভাবে এলএলএম ইনক্লুড করতে পারিনি বা অ্যাপ্লাই করতে পারিনি, আই থিঙ্ক এটা আমাদেরকে অনেক হেল্পফুল হবে এবং অনেক ইকোনমিক্যালি ফিজিবল হবে অনেকের জন্য এলএলএম বিভিন্ন ক্ষেত্রে যদি ইউজ করে। সো এটা ইউজ কেস কি? ইউজ কেস হচ্ছে কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ার আপনি চ্যাটবোর্ড হিসেবে ইউজ করতে পারবেন। হেলথ কেয়ার আপনি ইউজ করতে পারেন। ওকে, হেলথ কেয়ারে আপনি বট হিসেবে ইউজ করা যায়, অথবা এলএলএম বা স্মল ল্যাঙ্গুয়েজ মডেলকে কিন্তু আপনি এক্সপ্লেনেবল এআই টুল হিসেবে ইউজ করতে পারেন। ওকে, আমরা হেলথ কেয়ার ডোমেনে যেই মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর যে কাজগুলো হয়, আপনারা প্রায় সময় দেখে থাকবেন যে বেশিরভাগ কাজ দেখা যায় যে ক্লাসিফিকেশন টাইপের, ডিটেকশন টাইপের। তো সেক্ষেত্রে আপনারা এক্সপ্লেনেবল এআই এর জন্য হয়তো গ্র্যাডক্যাম ইউজ করেন, লাইম, শ্যাপ এগুলো ইউজ করা হয়। এলএলএম বা ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে, তো স্পেসিফিক ভিশন ল্যাঙ্গুয়েজ মডেলকে আপনি এক্সপ্লেনেবল এআই হিসাবে ইউজ করতে পারেন। কিভাবে? আপনি এলএলএম কে টিউন করলেন, টিউন করার পর ফর এক্সাম্পল একটা এক্সট্রা দিলেন, এক্সট্রার মধ্যে একটা স্পট আছে বা কোনো একটা রিজিয়নে কিছু একটা আছে যেটা দিয়ে এটা ডিটেক্ট হচ্ছে। এলএলএম কিন্তু স্পেসিফিকলি বলে দিবে, আচ্ছা এই রিজিয়নে সাধারণত এটা এরকম হওয়ার কথা ছিল, এখানে এটা কিছুটা চেঞ্জড বা সামথিং। দেন আপনি হচ্ছে একটা ডিটেইলড ওভারভিউ পাচ্ছেন বা ডিটেইলড একটা অ্যানালাইসিস পাচ্ছেন কেন এই এক্সট্রাটা XYZ ডিজিজে ক্লাসিফাই হচ্ছে। ওকে, এগ্রিকালচার ডোমেনে ইউজ করা যায়। এগ্রিকালচার ডোমেনে আপনি যদি একটা এলএলএম টিউন করেন ফসলের লোকের জন্য, ধরেন একজন কৃষক, সে একটা, আমাদের যদি লোকালি মডেলটাকে রান করি, তাহলে সে মোবাইলে রান করতে পারছে। সে একটা পাতার ছবি তুললো, পাতার ছবি করলে সে চ্যাটবটে জিজ্ঞেস করলো যে আচ্ছা, আমার পাতা এরকম এরকম হয়ে গেছে। দেন চ্যাটবট আবার কয়েকটা কোশ্চেন করলো যে আপনি পানি কখন দিচ্ছেন বা সেচ কখন দিচ্ছেন, কি কি সার দিচ্ছেন। ওকে, এবং কৃষক সেই জিনিসগুলো রেসপন্স করলো। এন্ড দেন হচ্ছে আমাদের এলএলএম একটা সাজেশন দিল যে আচ্ছা আপনি এরকম করেন বা এই সার দেন, এই কীটনাশক দেন, তাহলে হচ্ছে আপনি ফসল ভালো হবে বা এরকম চলে যাবে। ওকে, এই প্রবলেম, এই যে জিনিসটা বললাম, এটা আমাদের একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল। উনি যেটা তৈরি করতে চেয়েছিলেন, ওনারটা আমরা তৈরি করেছিলাম, এবং ওনারও রিকোয়ারমেন্টস ছিল যে একটা ওপেন সোর্স মডেল ট্রেন করার জন্য। আমরা স্মলেস্ট যে মডেলটা ট্রেন করেছিলাম সেটা হচ্ছে 12 বিলিয়ন প্যারামিটার। ওকে, মোস্ট প্রবাবলি লামা 3 ছিল নাকি লামা 2, আমার ঠিক খেয়াল নেই এখন। ওকে, সো 12 বিলিয়ন প্যারামিটার। সো 12 বিলিয়ন প্যারামিটার আপনি যদি 4 বিটে রান করেন, 8 বিটে রান করেন, তাহলে হচ্ছে আপনার 20 GB VRAM লাগবে। ওকে, ওনার আইডিয়া ছিল যে কৃষক এটাকে লোকালি রান করবে। ওকে, ক্যান এনিওয়ান সে যে কোন গ্রাফিক্স কার্ডে 20 GB VRAM আছে? ক্যান ইউ নেম দ্য মডেল? L40S, এটাতে অবশ্য 48 মনে হয়। না, মানে লোকাল কনজিউমার গ্রেড জিপির মধ্যে। কনজিউমার গ্রেড চিপের মধ্যে তো এই এনভিডিয়া জিফোর্স এর যেটা 4090। হ্যাঁ হ্যাঁ, 5070 আছে, একজন বলছে 5070 Ti, 4090 আছে মেবি। 4090 একটা ভার্সনে 24 GB। সো আমাকে বলেন এটা কি ফ্রি? আমি একটু কথা বলতে পারবো? জি জি, শিওর শিওর। আমি এটাতে আর কি একটু প্রবলেমে করছি, মানে ফেস করছিলাম। যেমন আমি দেখছিলাম যে চাইনিজ যেটা, ওটা তো যে আপনার ধরেন 5090, এটাকে আবার মড করতে পারে, যে 32 GB র্যামটাকে 64 এ করতে পারে আর কি। ওই যে আপনার পাশে দিয়ে আর কি, মানে এক্সট্রা ভাবে র্যাম স্লট গুলা করে, কারণ এটার সাথে নাকি আপনার আপনার এ সিরিজের একটা মনে হয় বোর্ডের সাথে, পিসিবির সাথে এটা মিল আছে। তো চাইনিজরা ব্ল্যাক মার্কেটে নাকি এটা করে আর কি। তো এটা কি মানে এটা কি বাংলাদেশ থেকে এরকম জিপিইউ আনার কি কোনো সম্ভাবনা আছে, বা এটা কি কোনো চ্যানেল আছে? বাংলাদেশ, এটা আমিও ট্রাই করেছিলাম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো চ্যানেল নাই। আপনি সামহাও আনতে পারলেও যদি আনেন, সেটা মানে অন্য পন্থায় আনতে হবে। সো আই ডোন্ট থিংক এটা বলাটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে, বাট লিগ্যাল ওয়েতে অ্যাকচুয়ালি এটা পসিবল। আমি এটা ট্রাই করেছিলাম। ওকে, ধন্যবাদ। ওকে, জি। সো 4090 যে জিপিইউটা, এখন আপনি বলেন উনি এই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছিল কৃষকের জন্য। এখন কৃষক কি 4090 জিপিইউ অ্যাফোর্ড করে? কারেন্টলি 4090 এর দাম মনে হয় 3 লাখ টাকা। একজন কৃষক কি জাস্ট একটা চ্যাটবট রান করার জন্য 3 লাখ টাকার একটা জিপিইউ কিনবে? ডাজ ইট ফিজিবল?
এবং উনি পরবর্তীতে চাচ্ছিলেন যে এটা মোবাইল ডিভাইসে যদি রান করা যায়। ওকে, সো মোবাইল ডিভাইসে অনেক অপটিমাইজেশনের পর আমরা চিন্তা করলাম আচ্ছা মনে হয় আইফোন 14 Pro তে রান করা যায়। ওকে, এটাও ফিজিবল না, কারণ আপনি কি বাংলাদেশে কয়জন কৃষক আইফোন 14 Pro Max এফোর্ড করে? ওকে, ইভেন আমরা এফোর্ড করি না। ওকে, এই জিনিসগুলো কিন্তু রয়ে গেছে এবং এগুলোকে অপটিমাইজ করার জন্য আপনার বাংলা অপটিমাইজড এসএলএম প্রয়োজন, যেটা রিজিউম করতে পারে। এবং আমাদের গোল হচ্ছে এটা আমরা একদম সাধারণ যে স্মার্টফোন, লেটস সে একটা $100 স্মার্টফোন, সেখানে যাতে আমরা লোকালি রান করতে পারি। ওকে, এবং 1 বিলিয়ন 2 বিলিয়নের মডেল আপনি একটা সাধারণ স্মার্টফোনে রান করতে পারবেন। যেমন আমি আমার স্মার্টফোনে একটা লোকাল মডেল রান করি এবং এখানে কোনো এক্সট্রা বা ক্লাউডে আমি ইউজ করি না ফর প্রাইভেসি রিজন। ওকে, সো এই জিনিসগুলো আমরা চাচ্ছি বাংলা নিয়ে আসতে বা বাংলাতে এটার অ্যাডভান্টেজ গুলো নিয়ে আসতে। এবং এডুকেশন সেক্টর নিয়ে তো আমরা কথা না বললেই না, কারণ আমরা সবাই এখন দেখা যাচ্ছে একটা ক্লাস 2-3 এর বাচ্চা এখন চ্যাটজিপিটি ইউজ করতেছে হোমওয়ার্ক করার জন্য। ওকে, সো এই ক্ষেত্রে আমরা অনেক ইমপ্রুভ করতে পারি যাতে সেটা একটা লার্নিং টুল হিসেবে কাজ করে। সো এই হচ্ছে আমাদের কেন জিনিসটা ম্যাটার করে। তো এখন আমরা এটা নিয়ে কিভাবে আগাবো? সো যেটা বললাম, আমরা যদি এসএলএম বানাবো বলে দিই বা রিজনিং মডেল বানাবো বলে দিই, সেটা আজকে কালকে হবে না। আমাদেরকে সেটা ধীরে ধীরে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে। সো সেটাকে যদি আমরা একটা ব্রড 3টা ফেজে ডিভাইড করি, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের যে ট্রেনিং কর্পাস, ব্যাঙ্গালোর ট্রেনিং কর্পাস, সেটাকে ইমপ্রুভ করতে হবে। ওকে, এবং আমরা শুধুমাত্র শুদ্ধ বাংলাকে যদি ইমপ্রুভ করি তাহলে হবে না। আমাদের বাংলাদেশের যে ডায়ালেক্ট গুলো আছে, চিটাগংয়ের যে ডায়ালেক্ট আছে, সিলেটের যে ডায়ালেক্ট আছে, অন্যান্য বিভাগের বা জেলার যে ডায়ালেক্ট আছে, সেই ডায়ালেক্ট নিয়ে কাজ করতে হবে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা ওপেন সোর্স যে কারেন্ট এলএলএম গুলো আছে, ফর এক্সাম্পল জেমা অথবা কোয়েন, সেগুলো দিয়ে আমরা একটা ভালো ট্রান্সলেশন মডেল তৈরি করব, যাতে আমরা শুদ্ধ বাংলা থেকে আঞ্চলিক বাংলা বা যে কোনো আঞ্চলিক বাংলা থেকে অন্য একটা অঞ্চলের বাংলা বা ডায়ালেক্ট আমরা কনভার্ট করতে পারি বা ট্রান্সলেট করতে পারি। এবং যখন একটা ভালো প্রোডাকশন গ্রেড মডেল আমরা তৈরি করতে পারবো, দেন আমরা কিছু পপুলার বই, যেমন ফর এক্সাম্পল হুমায়ুন আহমেদের বই অথবা অন্যান্য পপুলার রাইটারদের বই, তাদের বই আমরা বিভিন্ন আঞ্চলিক ভাষায় ট্রান্সলেট করবো এবং সেই ডাটা সেটটাকে আমরা ওপেন সোর্স করবো। এই যে ফেজ, এখানে অ্যাকচুয়ালি আমাদের 2টা পাবলিকেশন করার সুযোগ আছে। ফার্স্ট হচ্ছে মডেল একটা পাবলিকেশন, সেকেন্ড পাবলিকেশনটা হবে আমরা যখন একটা ভালো ট্রেনিং কর্পাস বা ডাটা সেট ওপেন সোর্স করবো। ওকে, এবং আপনারা এখন বলতে পারেন যে ডায়ালেক্ট ট্রান্সলেশন নিয়ে তো অলরেডি কাজ হয়েছে। ইয়েস, ডায়ালেক্ট ট্রান্সলেশন নিয়ে কাজ হয়েছে, বাট কাজগুলা হচ্ছে আপনি প্রোডাকশন গ্রেডে অ্যাকচুয়ালি রান করার মতো না। মানে পাবলিকেশন করার জন্য পাবলিকেশন করা হয়েছে বা মডেল তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু ইউজের জন্য করা হয়নি। তো আমরা চাচ্ছি যে আমরা শুধুমাত্র পাবলিকেশন করার জন্য যে মডেল তৈরি করবো, ব্যাপারটা এমন না। আমরা এমন একটা জিনিস তৈরি করতে চাচ্ছি যেটা হচ্ছে আগামী নেক্সট 10 বছর যদি চায় মানুষ ইউজ করতে পারবে। এবং অবভিয়াসলি আপনি যখন একটা ভালো কাজ করবেন কিংবা এরকম কোয়ালিটি রিসার্চ করবেন, আপনি সেটা রিওয়ার্ড আপনি সাইটেশনে পাবেন, ঠিক আছে, এবং সেটা আপনার ক্যারিয়ারে অনেক হেল্পফুল হবে। এবং ফেজ 2 হচ্ছে আমাদের একটা ডায়ালেক্ট অ্যাওয়ার এমবেডিং মডেল তৈরি করা। আপনারা যারা র্যাগ নিয়ে কাজ করেছেন, ঠিক আছে, বা এলএলএম এজেন্টস নিয়ে কাজ করেছেন, তারা জানেন যে আমাদের একটা এমবেডিং মডেল প্রয়োজন, কারণ আমাদের সব ডাটা আমরা চাইলে এলএলএম এর কনটেক্সটে দিতে পারি না। ঠিক আছে, আমাদের একটা ভেক্টর ডাটাবেস থাকে, এমবেডিং মডেল দিয়ে আমরা যেটা ক্লোজেস্ট, আমরা কোসাইন দিয়ে ক্লোজেস্ট যে টেক্সট সেটা রিট্রিভ করে আমরা ইউজারকে দিই। সো এমবেডিং মডেল কারেন্ট আপনি যদি দেখেন পপুলার যে এমবেডিং মডেল, এগুলো সব হাতে গোনা এবং বাংলা নিয়ে অ্যাকচুয়ালি এরকম তেমন কাজ হয়নি, খুব অল্প একটা ছাড়া। আমরা চাচ্ছি একটা ডায়ালেক্ট অ্যাওয়ার এমবেডিং মডেল তৈরি করা এবং আমরা চাচ্ছি সেটা ইফিশিয়েন্ট করা, অর্থাৎ ট্রান্সফর্মার আর্কিটেকচার ছাড়াও কিছু আর্কিটেকচার যেমন স্টেট স্পেস মডেল, যেমন মাম্বা, এবং রিসেন্ট আরো কিছু কাজ হচ্ছে এই টাইপের মডেল গুলা দিয়ে এরকম একটা এমবেডিং মডেল লেয়ার বা এমবেডিং মডেল তৈরি করা, যাতে একটা লোকালি অনেক ইফিশিয়েন্টলি রান। ট্রান্সফর্মার অ্যাটেনশনের সাথে সাথে সেটার যে কমপ্লেক্সিটি সেটা n স্কোয়ার বা কোয়াড্রেটিক আকারে বাড়ে, বাট স্টেট স্পেস মডেলে সেটা লিনিয়ার। স্টেট স্পেস মডেলে কিছু অসুবিধাও আছে এবং সেই অসুবিধাগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে এই রিসার্চে। সেক্ষেত্রে আমরা একটা ভালো ডায়ালেক্ট অ্যাওয়ার এমবেডিং মডেল তৈরি করতে পারবো, যেটা বাংলার জন্য ইউজফুল হবে, বাংলা র্যাগ অ্যাপ্লিকেশনের জন্য খুব একটা কাজে দিবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমাদের ক্লাউড রিসোর্স গুলো ইউজ করার প্রয়োজন হবে না। সো ফেজ 1 এবং ফেজ 2 এই দুটো আমরা চাচ্ছি প্যারালালি করার ল্যাবে। সো আমরা চাচ্ছি যে একটা টিম ডায়ালেক্ট অ্যাওয়ার ট্রান্সলেশন নিয়ে কাজ করবে এবং পাশাপাশি আরেকটা টিম
এমবেডিং মডেল নিয়ে কাজ করব। এবং দুইটা রিসার্চে দুইটা ফেজে আমাদের যেহেতু প্যারালালে চলবে, দুইটা থেকে আমরা দুইটা পাবলিকেশন করতে যাচ্ছি, এবং দুইটা যে কম্বাইন্ড একটা আমরা ট্রেনিং কর্পাস তৈরি করছি, সেটা নিয়ে আরেকটা পাবলিকেশন। ওকে, সো টোটাল এখানে আমাদের 3টা পাবলিকেশন, এবং এই ফেজ 1 ফেজ 2 শেষ হলে আমরা তখন ফেজ 3 এর দিকে আগাবো। সো এজ এ ল্যাব মেম্বার আপনি কি পাচ্ছেন? সো এজ এ ল্যাব মেম্বার আমরা এক্সপেক্ট করতেছি যে আপনাকে কোড করতে হবে। ওকে, এই ল্যাবটা একটা কোড হেভি ল্যাব। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদেরকে যত এফিশিয়েন্টলি করা পসিবল সেজন্য আপনাকে যত রিসোর্স প্রয়োজন হয় এবং যদি কোড স্নিপেটও দেওয়া প্রয়োজন হয় আমি প্রোভাইড করব। আপনাকে কোড করতে হবে। আমাদের গোল হচ্ছে পাবলিকেশন করা, এবং অবভিয়াসলি 101 মেন্টরশিপ থাকবে। এই টপিকগুলো নিয়ে আমি আগেও কাজ করেছিলাম, সো আশা করি আমি ভালোভাবে মেন্টরশিপ প্রোভাইড করতে হবে। এন্ড অবভিয়াসলি রিসার্চ বেটা আমাদেরকে একটা কমিউনিটি তৈরি করে দিয়েছে, সো আপনি একটা ভালো কমিউনিটি পাবেন। এবং আমরা চাচ্ছি একটা উইকলি স্ট্যান্ড আপ, অর্থাৎ একটা উইকলি সেশন নিতে, যে কতটুকু ইমপ্রুভ করেছি আমরা, কতটুকু কাজ করছি এগুলো নিয়ে। টপ টিম কি সেম টু বেক কাজ করবে? না, সব টিম সেম টু বেক কাজ করবে না। তো আমরা চাচ্ছি 3টা বা 4টা টিম করার, কারণ হচ্ছে এই দুটা ফেজ আমি বললাম, ফেজ 1 ফেজ 2, বাট আমি চাচ্ছি যে আমি যে অ্যাপ্লিকেশন করার কথা বললাম, অ্যাপ্লিকেশন নিয়েও কিছু কাজ হবে। যেমন আমরা হেলথ কেয়ার নিয়ে এলএলএম নিয়ে একটা কাজ করতে পারি, এগ্রিকালচার এলএলএম নিয়ে একটা কাজ করতে পারি। ওকে, এবং রিসেন্টলি আমি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, সেখানে আমি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড মডেল নিয়ে কাজ করছি, সো ওটার একটা ভেরিয়েন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। প্রত্যেকটা টিমে আমরা চাচ্ছি যে 5 থেকে 6 জন রাখতে, বাট দেখা যায় যে যদি কারো আগ্রহ থাকে সেক্ষেত্রে আমরা এই মেম্বারের সংখ্যাটা বাড়াইতে পারি, কারণ যেহেতু কাজ দুটা একটু ফান্ডামেন্টাল কাজ বা অরিজিনাল কাজ, এজন্য এখানে যদি আমরা 6 জনের বেশি মেম্বার রাখি জিনিসটা খারাপ দেখায় না। ঠিক আছে, অনেক সময় একটা ব্যাপারে যদি 6 জনের বেশি মেম্বার থাকে, যদি খুব বেশি কাজ না হয় জিনিসটা একটু ক্রিঞ্জি দেখায়, বাট এখানে মোটামুটি লেভেলের একটা ভালো কাজ হবে বলে আমি মনে করি। ওকে, সো লং টার্ম ভিশন, আমরা বাংলা রিজনিং মডেল বা বাংলা রিজনিং স্মল ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করবো, এবং আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড মডেল নিয়ে আমরা চাচ্ছি কাজ করতে। ওয়ার্ল্ড মডেল হয়তো টপিকটার সাথে আপনার এখনো পরিচিত না, টার্মটা এখনো খুব নতুন এবং এটা নিয়ে খুব একটা কাজ হয়নি। সো ওয়ার্ল্ড মডেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা কি করি? আমরা নেক্সট টোকেন প্রেডিক্ট করি, বা আপনি যদি রিগ্রেশন করেন সেক্ষেত্রে নেক্সট পয়েন্টটা প্রেডিক্ট করেন। যদি অটো রিগ্রেশন যান আপনি নেক্সট পয়েন্টটা প্রেডিক্ট করতেছেন। ওয়ার্ল্ড মডেল হচ্ছে আপনি একটা জুম আউট অ্যাপ্রোচ। জুম আউট করলে কি হবে? আপনি নেক্সট ওয়ার্ড বা নেক্সট টোকেন না, আপনি নেক্সট স্টেট দেখতে চাচ্ছেন। ওকে, যে যদি মুভি দেখে থাকেন মার্ভেলের, আই থিঙ্ক ইনফিনিটি ওয়ার, আমি আগে দেখছিলাম, খেয়াল নাই। আমরা দেখছি যে ডক্টর স্ট্রেঞ্জ উনি 10,000টা পসিবিলিটি দেখছে যে কোন ওয়েতে থেনোসকে হারানো যায়। 10,000টার মধ্যে একটা ওয়ে ছিল যে ওকে, টনি যদি নিজেকে স্যাক্রিফাইস করে তাহলে থেনোসকে হারানো যেতে পারে। সো উনি 10,000টা সিনারিও দেখছে, এবং বা 10,000টা টাইম লাইনে ঘুরে আসছে, দেন একটা টাইম লাইন উনি দেখছে যে অ্যাকচুয়ালি জেতা পসিবল। সেম জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মডেল করে থাকে। ওয়ার্ল্ড মডেল অনেকগুলো সিনারিও নিয়ে চিন্তা করে, ওকে, এরপর বেস্ট যে সিনারিওটা বা যে সিনারিওতে বেস্ট আউটকামটা আসে সেটা প্রোভাইড করে। সো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এবং রিসেন্ট কাজ হচ্ছে এটা নিয়ে। ওকে, সো আই থিঙ্ক এখানে যদি আমরা কন্ট্রিবিউট করি একটা অনেক নোভেল কাজ করার পসিবিলিটি আছে। এবং আদার যেগুলো বললাম সেগুলো হচ্ছে আমরা এজ এফিশিয়েন্ট মডেল তৈরি করতে চাই, যেটা একটা ফোনে আমরা রান করতে পারবো উইদাউট ইন্টারনেট। আমরা কি চাচ্ছি? আমরা টিম মেম্বারদের মধ্যে চাচ্ছি একটা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড চাচ্ছি আমরা। তো এখানে আমরা মূলত এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করব। আর আমরা এখানে কম্পিউটার ভিশনের অ্যাপ্লিকেশন থাকবে, কারণ যেহেতু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, স্মল ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ভিশন সাপোর্ট করে, কিছুটা কম্পিউটার ভিশনের কাজ থাকবে, বাট প্রাইমারিলি সবকিছুই এনএলপি বেসড প্রবলেম। আমরা চাচ্ছি যে মেম্বারদের মধ্যে কেউ কোড করুক, কেউ রাইটিং এ হেল্প করুক, এবং অনেকে থাকে যে হয়তো প্রিভিয়াসলি কাজ করেন নাই, ওনারাও যাতে শিখতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। ওকে, মানে একটা ডাইভার্স যাতে একটা টিম হয়, এবং আমরা চাচ্ছি যে সবাই যাতে একটা মোটামুটি ভালো লেভেলের কন্ট্রিবিউশন করতে পারে। টোকেনাইজার যেটা আমি দেখেছিলাম সেটা একটা ডিটেল আমি স্টাডি পাবলিশ করেছি, সেটা আপনার গিটহাবে পাবেন, গুগল স্কলার প্রোফাইল লিংক দেওয়া আছে। সো থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, একজন ভাই কোশ্চেন করছে, টিম কি নিজেদের মধ্যে টপিক চুজ করতে পারবে? হ্যাঁ, আপনারা যখন জয়েন করবেন আমরা টপিক দিয়ে দিব, সো আপনারা যার যেটা ইন্টারেস্ট সেটা জয়েন করতে পারেন।
এবং আমি হচ্ছে যেহেতু অ্যাপ্লিকেশন ফিল্ডের কথা বললাম, অ্যাপ্লিকেশন ফিল্ডের টপিক আমি স্পেসিফিকলি এখানে দিইনি। সেক্ষেত্রে আপনাদেরও ওপিনিয়ন নেওয়া হবে যে আপনারা কোন, যদি অ্যাপ্লাইড ফিল্ডে করতে চান কোন ফিল্ডে বা কিভাবে কি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একটা ফ্রিডম দেওয়া হবে আর কি। বাট আমাদের রিসার্চ পার্টির ভাইয়াও প্রথমে যেটা বললেন যে আপনি যদি একবার স্টার্ট করেন আপনাকে কিন্তু ফিনিশ করতে হবে। ওকে, আপনি যদি মাঝ পথে চলে যান কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড না, বা এটা খুব একটা ভালো দেখায় না আর কি। ওকে, যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। আপনার রিসার্চ নিয়ে কোশ্চেন হতে পারে, আমাদের ল্যাব নিয়ে কোশ্চেন হতে পারে, এনিথিং। আচ্ছা, ফি ব্যয় এটা তো মানে প্ল্যাটফর্ম বেসড, এটা অ্যাকচুয়ালি আমার হাতে খুব একটা কিছু নাই। প্ল্যাটফর্ম মেবি ওনারা 1,000 টাকা করে পার মান্থ, অ্যাজ ফার অ্যাজ আই নো। আপনি হচ্ছে রিসার্চ পার্টির ভাইয়াদেরকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে মেসেজ দেখি। ভাই পাবলিকেশনের কি লিমিট থাকবে যদি একজন একাধিক ভাবে পাবলিকেশন করতে চাই তখন? সো আপনি যদি কন্ট্রিবিউট করতে পারেন তাহলে ওয়েলকাম, অবভিয়াসলি। বাট আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। তো এখানে আপনি আমরা যে টপিক বললাম, আপনি যে টপিক নেন না কেন সেক্ষেত্রে আমাদের দুইটা পাবলিকেশন হবে। আপনি যদি এমবেডিংও নেন সেক্ষেত্রে ট্রেনিং পারপাস যেটা, আমরা যে ডাটা সেট পেপার যেটা পাবলিশ করবো সেখানে অ্যাকচুয়ালি দুইটা টিমের মানুষই সবাই থাকবে, দুইটা টিমের কন্ট্রিবিউশন থাকবে এখানে। আর প্রত্যেকটা টপিকের জন্য তো একটা করে পেপার থাকবে। এখান থেকে কি ভাইয়া বাইরে যাওয়ার সময় কি রিকমেন্ডেশনটা দেওয়া হবে যে আমি এখানে কাজ করছিলাম, ওরকম কোনো কিছু? আপনি যদি চান অ্যাকচুয়ালি, আমি রিসার্চ পার্টি ওনারা দেয় কিনা জানি না, বাট আপনি যদি চান সেক্ষেত্রে আমি একটা রেকমেন্ডেশন লেটার দিতে পারি। আচ্ছা ভাই, একজন বলছেন যে রিসার্চ নতুন। জি ভাই, আপনি হচ্ছে যত আমাদের একটা ডাইভার্স টিম থাকবে রিসোর্স দিয়ে দেবো এবং অ্যাকচুয়ালি কাজ করতে করতে শিখবে। টপিক বা আইডিয়া, আচ্ছা টপিক বা আইডিয়া খোঁজা এটা একটু টাফ প্রথম মনে হতে পারে। আমরা যখন প্রথমে রিসার্চ স্টার্ট করছিলাম তখন আমরা চিন্তা করতাম যে সবই তো হয়ে গেছে, কি করবো নতুন। বাট আপনি যখন একটা কাজ স্টার্ট করবেন তখন আপনার কাছে নতুন নতুন প্রবলেম গুলো আসবে। তো আচ্ছা, এই জিনিসটা তো হয় নাই, এটা তো হয় নাই, ওকে। তখন দেখবেন যে অনেকগুলো রিসার্চ গ্যাপ আছে যেখানে আপনি কাজ করতে। হচ্ছে কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশন আপনি ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করতে পারেন। ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে এখন খুব ভালো কাজ হচ্ছে। আর ওয়ার্ল্ড মডেলও দেখবেন প্রায় এখন কম্পিউটার ভিশনের কাজ। জেপা ট্রাই করতে পারেন, JEPA, ঠিক আছে। এটা নিয়ে একদম নোভেল টপিক, এটা নিয়ে হয়তো পেপারে পাবলিশ হচ্ছে হয়তো 4-5টা এখন। সো এটা নিয়ে কাজ করতে পারেন। রেকর্ডিং, জি ভাই, মোস্ট প্রবলি রেকর্ডিং রেকর্ড তো হচ্ছে, তো ভাইয়া ল্যাবে প্রোভাইড করে দেবে। ওকে, স্টার্ট আমরা চাচ্ছি অ্যাজ সুন এস করার। আমাদের ল্যাবে যেই কয়েকজন ভাইয়া জয়েন হয়েছিলেন, আমি জানি না ভাইয়া এখানে আছেন কিনা, সো ওনাকে কিছু রিসোর্স দেওয়া হয়েছিল, উনি এগুলো দেখতেছেন। সো আমরা আপনাদেরকে ফার্স্টে রিসোর্স দেওয়া হবে এবং একটা টাইম দেওয়া হবে। আপনার হচ্ছে রিসোর্স গুলো গো থ্রু করবেন। দেন আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি কাজে স্টার্ট করা যায়, বিকজ ইমপ্লিমেন্টেশনে কিন্তু মোটামুটি টাইম লাগবে, কাজগুলো একটু কম। রাইটিং এও টাইম লাগবে। আপনি যদি যতই ভালো ইমপ্লিমেন্টেশন করেন না কেন, রাইটিং যদি ভালো না হয়, এটা অ্যাকচুয়ালি ভালো কোথাও জায়গায় পাবলিশ করাটা টাফ। সো রাইটিং এবং রিসার্চ বা ইমপ্লিমেন্টেশন দুটোই খুব ইম্পর্টেন্ট এবং টাইম নিয়ে করতে হবে। রিসার্চের কাজে ক্লাসের পাশাপাশি করবো। জি ভাই বলেন। ভাইয়া, আমি একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা, আমার রাইটিং খুবই খারাপ, তো এই জিনিসটা এখন থেকেও যদি ইমপ্রুভ করি কিভাবে করা যেতে পারে? সো রাইটিং এর বেস্ট, মানে ইমপ্রুভ করা বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে ভালো পেপার পড়তে হবে। পেপার এখন অনেক ধরনের হয়, তো সব পেপার রাইটিং কিন্তু অ্যাকচুয়ালি ভালো না। সব যেগুলো ভালো রাইটিং আছে এই পেপার গুলো পড়বেন, সেখান থেকে দেখবেন যে একটা আইডিয়া পাচ্ছেন বা একটা প্যাটার্ন পাচ্ছেন বা একটা রাইটিং স্টাইল ধরতে পারতেছেন। ঠিক আছে, আপনি ওই জিনিসটাকে মিমিক করা ট্রাই করবেন, তাহলে আস্তে আস্তে জিনিসটা ইমপ্রুভ হয়ে যাবে। এবং অলওয়েজ আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এআই দিয়ে স্কোরিং করাতে পারেন। So আপনি হচ্ছে জেমিনাই কে বললেন যে আমি এই জিনিসটা লিখছি, আমার এটাকে 10-এ রেটিং, ঠিক আছে, আমি অমুক জায়গায় পাবলিশ করতে হচ্ছে 10-এ রেটিং। ধরেন আপনাকে 6 দিল বা 7 দিল, এবং
এআই বলে দিবে যে আপনাকে কি কারণে সে 6 দিছে বা 7 দিছে, সেই জিনিসগুলো আপনি রাইটিং আবার নতুন করে লিখে আবার দিলেন। ওকে, এইভাবে আপনি ফিডব্যাক নিয়ে নিয়ে জিনিসটা ইমপ্রুভ করতে পারবেন। রিসার্চের কাছে ক্লাসের পাশাপাশি করবা, ক্লাস বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিসার্চ মিটিং টাইপের বলতে পারেন, যে আপনি কি কাজ হচ্ছে না হচ্ছে ডাইরেকশন দেওয়া, মূলত এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস। ওকে, সো আপনি অন দা গো আপনি করতে থাকবেন, দেন আমরা উইকলি মিটিং করব, আপনাদেরকে গাইড করা হবে, আপনারা আইডিয়া বলবেন, আমরা শেয়ার করবো, দেন হচ্ছে জিনিসটাকে ইমপ্রুভ করতে থাকবেন। আচ্ছা, জি আপু একজন হাত তুলছেন, জি কাইন্ডলি যেটা বলতেন। স্যার আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে আমি চাচ্ছিলাম যে এখন তো স্যার ডিফারেন্ট টাইপের, যেমন এখন মোস্টলি সবাই চেষ্টা করে যে হয়তো মেডিকেলের সাথে রিলেটেড যে কোনো কিছু বা না হলে ল্যাঙ্গুয়েজ, মানে মোস্টলি সবাই এটাতেই কাজ করার চেষ্টা করে। এটার বাহিরে মানে কোন সেক্টরটাতে একটু মানে পেপার পাবলিশ বা কোন সেক্টরটা একটু ভালো সেটা জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি পাবলিকেশন যদি করতে পারেন সব সেক্টরে ভালো, কারণ আমাদের দেশে অ্যাকচুয়ালি পাবলিকেশন করার মেইন গোলই হচ্ছে যাতে আমরা বাইরে একটা ভালো স্কলারশিপ পাই। ওকে, টু বি অনেস্ট আমাদের সবার গোল এটা। So, সেক্ষেত্রে আপনাকে আপনি যদি দেখেন যে মোটামুটি সব টপিকই অ্যাকচুয়ালি বাইরে ভালো লেভেলের রিসার্চ হয়। মেডিকেল এবং এনএলপি ফিল্ডে একটু বেশি কাজ হচ্ছে, কারণ এইসব ফিল্ডে দেখা যাচ্ছে সুপারভাইজার বেশি, ফান্ডিং বেশি। ওকে, সো অন্যান্য ফিল্ডে যে ফান্ডিং নেই ব্যাপারটা এমন না। So, আপনাকে যদি আইডেন্টিফাই করতে হবে, আপনি এনার্জি ডোমেইনে কাজ করতে পারেন। এনার্জি নিয়ে অ্যাকচুয়ালি অনেক কাজ হচ্ছে, এবং এনার্জি কারেন্টলি ওয়ার্ল্ডের একটা অনেক বড় একটা প্রবলেম আর রাইট। সো কারেন্টলি আমরা দেখতেছি যে ওয়ারের কারণে বিভিন্ন দেশে খনিজ সম্পদ বা টু বি স্পেসিফিক তেল যাচ্ছে না, যার কারণে এনার্জি ক্রাইসিস হচ্ছে। সো এনার্জি নিয়ে অ্যাকচুয়ালি অনেক কাজ হচ্ছে, স্পেশালি ফোরকাস্টিং এ। সো আমারও হচ্ছে এনার্জি নিয়ে কাজ আছে, এবং এনার্জি নিয়ে আপনি কাজ অ্যাকচুয়ালি চাইলে ভালো জায়গায় পাবলিশ করতে পারেন। তারপর এগ্রিকালচার নিয়েও কাটতে পারেন, রিজনিং নিয়ে এখন কাজ হচ্ছে। রিসেন্টলি দেখলাম ওয়াইল্ড ফায়ার নিয়ে অনেক কাজ হচ্ছে, ওই ক্যালিফোর্নিয়াতে যখন ওয়াইল্ড ফায়ার হয়েছিল তখন ওয়াইল্ড ফায়ার নিয়ে actually অনেক কাজ করেছে। আচ্ছা, পেপার কি জার্নাল হবে নাকি কনফারেন্স? ওকে, সো এটা ডিপেন্ড করে। ডাটা সেটের যে ব্যাপার সেটা আমি জার্নালে দেওয়ার চিন্তা করতেছি। ডাটা অ্যান্ড ব্রিফ অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে রিসার্চ ফর লাইফ, অর্থাৎ আপনাকে ফি ছাড়া পাবলিশ করা যায়। সো ডাটার পেপারটা যাচ্ছে যে ডেটা অ্যান্ড ব্রিফে পাবলিশ করে, এটা একটা জার্নাল। বর্তমানে এটা Q1 র্যাঙ্ক হয়ে গেছে, কিভাবে Q1 হয়ে গেছে আমি জানি না, বাট এটা Q3 ছিল। ওকে, বাকিগুলা যদি কনফারেন্সও করি আমরা ভালো কনফারেন্সও করার ট্রাই করবো, আদারওয়াইজ জার্নাল। আরেকজন আপু কোশ্চেন করছিলেন আমি একজন বিগিনার, হেল্প করা হবে? ইয়েস, আমরা হচ্ছে আপনাকে রিসোর্স দিব, পারফর্ম সাপোর্ট হিসেবে গুগল কোলাব, কেগেল অ্যাক্সেস দেওয়া যাবে। সো এটা হচ্ছে আমি ইয়ার সাথে কথা বলছিলাম, আমাদের রিসার্চ পার্টি ভাইদের সাথে কথা বলছিলাম। আনফরচুনেটলি ওনারা এখন গুগল কোলাব দিচ্ছে না, বাট আপনার যদি কোলাব লাগেও সেক্ষেত্রে হয়তো আপনাকে ম্যাক্স $10 খরচ হবে কোলাব প্রো। আপনি যদি ওই যে $9.9, সো ট্যাক্স মিলিয়ে মনে হয় $11 মতো চাই। তো আপনারা ওটা ইউজ করতে পারেন, ওটা অ্যাকচুয়ালি মোর দেন এনাফ। আমরা যে কাজ করতে যাচ্ছি ওটা অ্যাকচুয়ালি মোর দেন এনাফ। রিসেন্টলি আচ্ছা একজন হাত তুলছিলেন, জি যেটা বলতেন। জি ভাইয়া, আমি হচ্ছে মেইনলি একজন ট্রিপল স্টুডেন্ট। তো আমার আসলে সরাসরি মেশিন লার্নিং মানে মডেল ট্রেনিং নিয়ে তেমন কোনো আইডিয়া নাই, বাট আমার আসলে এই মানে এনএলপি বা এই যে মানে আপনি যে গুলা নিয়ে কাজ করেন দেখাইলেন, এইগুলা নিয়ে একটু রিসার্চ করার ইচ্ছা আছে। তো আমার মানে সরাসরি মেশিন লার্নিং মডেল ট্রেনিং নিয়ে যদি আইডিয়া না থাকে তাহলে কি মানে হালকা পাতলা আইডিয়া আছে, বাট নিজের দেখা যাচ্ছে যে হ্যান্ডস অন তেমন কোনো মানে মডেল ট্রেনিং করার এক্সপিরিয়েন্স নাই, তাহলে কি রিসার্চে কোনো ধরনের প্রবলেম ফেস হবে এরকম, এটা কি জানাচ্ছিল। ওকে, সো আমাদের টিমগুলো আমরা এমন ভাবে করতে চাচ্ছি যে একজন প্রোগ্রামিং এ ভালো, একজন রাইটিং এ ভালো, এবং বাকিরা নতুন বা এভারেজ শিখতেছে। ওকে, এখন আপনি যদি ট্রিপল ব্যাকগ্রাউন্ডে হন তাহলে কোনো সমস্যা নেই, আমরা রিসোর্স প্রোভাইড করব, এবং আপনি সেই রিসোর্স থেকে অ্যাকচুয়ালি শিখে কাজ করতে পারবেন, এবং পাশাপাশি আপনাদের গাইড করা হবে। আর আমরা রিসোর্স গুলো দেওয়ার সময় ট্রাই করবো যে এক গাদা রিসোর্স না দিয়ে যাতে ইফিসিয়েন্টলি আপনি খুব তাড়াতাড়ি, মানে যে জিনিসটা লাগে মেন প্রয়োজন, ঠিক আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা তাড়াতাড়ি এই কাজটা করতে পারেন। ওকে, আমরা ট্রাই করবো যে রিসোর্স দেওয়ার সময় যাতে একটু ইফিসিয়েন্ট একটা ভালো প্রসেস আমরা ফলো করি। আচ্ছা, আরেকজন ভাই কোশ্চেন করছেন, রিসেন্টলি কমপ্লিটেড বিএসসি ইন এআই। ওকে, ওকে, রিসার্চ এক্সপিরিয়েন্স
আই বিলিভ যে আমাদের প্ল্যাটফর্মে যারা আসে অনেকেই রিসার্চে বিজ্ঞান আছে। বিজ্ঞানার হওয়াটা খুব দোষের কিছু না, okay? সবাই তো একসময় বিজ্ঞানার থাকে এবং আস্তে আস্তে আপনারা পরবর্তীতে ইমপ্রুভ করবেন, রাইট? তো সমস্যা নেই, আমরা যেটা বললাম আমরা টিমগুলো আমরা চাবো যে ডাইভার্সলি করার জন্য, যাতে আপনাদের ইস্যু না হয়। এনএলপি এমএলডি মোটামুটি লেভেলে আছে। হ্যাঁ, এখানে যে ব্যাপার আমরা খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতেছি, ব্যাপারটা এমন না। আপনারা যখন কাজ করবেন তখন মনে হবে যে আচ্ছা জাস্ট একটু ওকে, এমন একটা কোশ্চেন কোনো আসতে পারে। সমস্যা নেই, আমরা ট্রাই করবো যাতে এফিসিয়েন্টলি করা যায়। এবং আপনার যদি মোটামুটি ভালো আইডিয়া থাকে, আমরা কিছু প্লে লিস্ট আপনাদেরকে রেকমেন্ড করবো। আপনি যদি কমপ্লিট করেন আপনাদের একটা স্ট্রং বেস থাকবে বা ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনি কাজ করতে পারবেন। Could you briefly explain the main concept of entire class once again? আচ্ছা, in concept হচ্ছে একটা ডেমো সেশন, আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেশন নিলাম, আমাদের ল্যাবটা অ্যাকচুয়ালি কি করবে এবং প্ল্যান কি, রিসার্চ হবে। ওকে, সো মোটামুটি জাস্ট মানে ইন্ট্রোডিউস হওয়া আর কি ল্যাবের সাথে। জি ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেসবুক থেকে পাইছি, ওখানে একটা কিওয়ার্ড ছিল ইডিজি ইন্টেলিজেন্স, তো ওইটার কারণে হচ্ছে অ্যাকচুয়ালি জয়েন করা কি। সো এই টপিকটার উপর অ্যাকচুয়ালি আমার তেমন কোনো নলেজ নাই, কিন্তু এই টপিকটা নিয়ে যদি হচ্ছে আগানো যায় বা মানে আমি জাস্ট যেহেতু পুরো ক্লাসে জয়েন হতে পারি না, জাস্ট মানে বেনিফিটটা কি পাবো, মানে আপনারা কি আপনাদের যে ল্যাবের কথা বলেন এটা কি ভার্চুয়াল কোনো ল্যাব নাকি হচ্ছে অফলাইন কোনো ল্যাব জাস্ট? আচ্ছা, এটা একটা ভার্চুয়াল ল্যাব যেখানে কয়েকজন মেম্বার থাকবে। আমি এজ এ সুপারভাইজার এখানে জয়েন করেছি, সো আমি সুপারভাইজ করব। এবং আমাদের গোল হচ্ছে ভালো মানের কিছু পাবলিকেশন করা। এবং রিসার্চ বাডি প্ল্যাটফর্মে অনেকগুলো ল্যাব আছে, অনেকজন সুপারভাইজার আছে। সো আমি যতটুকু জানি প্ল্যাটফর্মের কাজ এভাবে হয়। আপনারা যদি আরো ডিটেল জানতে চান, আপনারা রিসার্চ বাডির যে ভাইয়া আছে ওনাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আই থিঙ্ক ওনারা আর একটু বেটার রেসপন্স দিতে পারবে। আচ্ছা, এনি মোর কোশ্চেন্স? আচ্ছা, একজন বলছেন ভাইয়া আমি ফাইনাল ইয়ার আছি, হ্যাঁ সমস্যা নেই, পড়তে পারেন। অ্যাকচুয়ালি কথা হচ্ছে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। 'Cause আমি যখন বিএসসি ছিলাম তখন দেখা যাচ্ছিল আমি একটা ফুল টাইম জব করতে হতো, পাশাপাশি আমরা রিসার্চ করতাম। ওকে, এন্ড দেন পাশাপাশি আবার মানে ভার্সিটিতে কামলা খাটতাম আর কি, মানে ক্লাব ক্লাবিং করতে হতো। Okay? যেটা অ্যাকচুয়ালি কোনো বেনিফিট আমি এখন দেখতেছি না। সো অ্যাকচুয়ালি বাকি পুরোটা অ্যাকচুয়ালি কতটুকু এফোর্ট দিতে চাচ্ছেন, কিভাবে টাইম ম্যানেজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। So আপনি যদি এফোর্ট দেন, টাইম ম্যানেজ করতে পারেন, দ্যাটস ফাইন। ওকে, আর আপনাদেরকে আর কোনো কোশ্চেন আছে? ওকে, ফুলিং নেই এবং আমাদের মিটিং এর টাইমও শেষ হয়েছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান শেষ পর্যন্ত থাকার জন্য। আশা করি আমরা কিছুটা হলেও আপনাদেরকে ইনফরমেটিভ কিছু ইনফরমেশন দিতে পেরেছি এবং আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পেরেছি। আজকে তো ডেমো ক্লাস, মেইন ক্লাস কবে থেকে? So, আমরা যদি ল্যাব স্টার্ট করি তাহলে হচ্ছে মেইন ক্লাস হয়তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে, এরকমই প্ল্যান। সো দেখা যাক পার্টনার ভাইরা কি বলে, বাট আমি চাচ্ছিলাম যে ফার্স্ট পসিবল শুরু করার জন্য। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।